পরশুদিন দেখলাম কোন এক একজন ভদ্রলোক লিখছেন যে আপনারা তো বলেন যে ভুল হয়েছে, ভুল ধরাই দিলে সংশোধন করবেন। ধরাই দিলাম ফারুকীর নিয়োগটা ভুল হয়েছে এবং সংশোধন করেন। হ্যাঁ, তারা কখনো কোনো ভুল তারা সংশোধন করে কখনো, এবং তারা যেটা মনে করছে সেটাকেই প্রতিষ্ঠা করার চেষ্টা করে গেছে গায়ের জোরে। হাসিনা যেভাবে করতো ওরা সেভাবে করে একই জিনিস। মানে হাসিনারও ভোট লাগতো না, এটাও তো ভোটের সরকার না, তো এরাও মনে করতেছে যে আমরা আরেকটা হাসিনা হয়ে গেছি, ক্ষমতায় গেছি আমরা আরেকটা হাসিনা। আসসালামু আলাইকুম দর্শক, এবার নির্মাতা ফারুকীকে নিয়ে আসিফ স্যার এবং সাংবাদিক ইলিয়াস হোসেন ও পিনাকি ভট্টাচার্য কি বলেছে সেটা আপনারা দেখতে পাবেন। দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক আমরা প্রথমে ভিডিওটা দেখে আসি। পরশুদিন দেখলাম কোন এক একজন ভদ্রলোক লিখছেন যে আপনারা তো বলেন যে ভুল হয়েছে, ভুল ধরাই দিলে সংশোধন করবেন। ধরাই দিলাম ফারুকীর নিয়োগটা ভুল হয়েছে এবং সংশোধন করেন। হ্যাঁ, তারা কখনো কোনো ভুল তারা সংশোধন করে কখনো, এবং তারা যেটা মনে করছে সেটাকেই প্রতিষ্ঠা করার চেষ্টা করে গেছে গায়ের জোরে। হাসিনা যেভাবে করতো ওরা সেভাবে করে একই জিনিস। মানে হাসিনারও ভোট লাগতো না, এটাও তো ভোটের সরকার না, তো এরাও মনে করতেছে যে আমরা আরেকটা হাসিনা হয়ে গেছি, ক্ষমতায় গেছি আমরা আরেকটা হাসিনা। রাইট। কোনোদিন আমরা যতগুলো প্রশ্ন তুলছি, উত্থাপন করছি, কোনোটার জবাব পাইছে? কেউ পাইছে? একজনকে দেখান যে আর ঠিক আছে আমার কথা বাদই দেন, আমরা না হয় 2 পয়সার ইউটিউবার। অন্য তো অনেকে অনেক প্রশ্ন তুলছে, তাই না? অনেক সিনিয়র লোক, অনেক রেসপেক্টেড লোকেরা অনেক প্রশ্ন তুলছে। ফরাজ মাজার প্রশ্ন তুলছে, সলিমুল্লাহ খান প্রশ্ন তুলছেন, তাই না? ওরা তো রেসপেক্টেড মানুষ, একাডেমিশিয়ান। তাদের কোনো জবাব দেওয়া হয়েছে? হয়নি। কখনোই এরা আমাদের কোনো কথা শুনবে না, কখনোই শুনবে না, আনলেস আপনি এদেরকে বাধ্য করতে পারেন। মানে ধরেন এই ফারুকি যদি পচা ডিম খায় এখন বাইরে গেলে, তাহলে ওর মাথার টনক নড়বে, প্রফেসর ইউনূসের টনক নড়বে, আরে আমাদের উপদেষ্টাগুলো তো পচা ডিম খাইতেছে, হ্যাঁ, পচা টমেটো খাইতেছে, তখন ওদের টনক নড়বে যে না লজ্জা তো ধরেন, একটা লজ্জা তো দাদা ধরেন ওই যে আমাদের গ্রামের একটা কথা আছে না যে একজনকে বিচারে জুতা দিয়ে পিটাইছে, পেটানোর পরে বলছে যে আমার জুতা দিয়ে পিটাইছে, মান সম্মান আছে, যদি আরেকজনের জুতা দিয়ে পেটাইতো তাইলে কি অবস্থা হতো? আপনি ফারুকের যে ডিম পচা যে মারবেন, মানে ওকে আসলে ও সোশ্যাল মিডিয়ায় দেখে না কি হচ্ছে ওরে নিয়ে, এরপরেও লজ্জা হয় না? ওরে ডিম জুতা টুতা খাইলেও লজ্জা হবে কিনা সেটা আসলে হবে না তো, হবে না। আচ্ছা আচ্ছা, আজকে একটা ইন্টারাপ্ট করি। আজকে খুবই একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম আমি, কিন্তু ওনার ফেসবুকে যেই ফেসবুকে উনি আজকে স্ট্যাটাস দিল যে ওনার ব্যাপারে যেগুলো টিয়ে পোস্ট দেওয়া হচ্ছে তার অনেকগুলোই মিথ্যা। এখন ওনার প্রোফাইল থেকে আমি নিজে যেই প্রোফাইলে উনি এই পোস্টটা দিয়েছে সেই প্রোফাইলে আমি নিজে উনি যে এলজি এগুলো সাপোর্ট করে, সমকামিতা সমর্থন করে, এগুলি যে পোস্ট সেটা আমি নিজে স্ক্রিনশট নিয়েছি। আজকে যে দেখি নাই, তার মানে উনি ডিলিট করেছেন। উনি যদি এতই সব যদি মিথ্যাচার হয় তাহলে উনি ডিলিট করলো কেন ওনার পোস্ট? ওটা তো আমি নিজে করেছি কাজটা। সো ডিলিট করে তো লাভ নেই, এগুলো তো এখন সবার হাতে হাতে চলে গিয়েছে, সে ডিলিট করলেই হবে? সে তো সে বোয়াগ, এবং তার যে সিনেমা নাটকগুলো আছে সেগুলো সে ডিলিট করবে কিভাবে? আমি আজকে কথা বলছিলাম বুঝছেন একজনের সাথে, তার একটা নাটক আছে, নাটকের নাম হচ্ছে, আমি নামটা ভুলে গেছি, এই যে দেশাত্মবোধক গানের একটা কথা আছে ওই গানের নামে, সেটাতে জামাত ইসলামের আপনার গোলাম আজম টাজম এদেরকে নিয়ে কটাক্ষ করে করা আছে। তিনি করছিলেন, বাইরে ছিলেন, বাইরে থেকে সেটে গিয়েছেন, সেটে যাওয়ার পরে একটা শুটিং হয়েছে, ওইখানে শুটিংটা ছিল হচ্ছে মিছিল করবে, জামাত ইসলামের একটা মিটিং হবে, গোলাম আজমের সামনে গোলাম আজম, যে গোলাম আজমের চরিত্রে অভিনয় করছে তাকে সামনে রেখে পেছনে একটা হবে। তো সেই মিছিলটা উনি আবার যেহেতু ডিরেক্টর সেটে এসে তারপরে ওই মনিটরে দেখছেন ফুটেজগুলো কি হলো, সেই ফুটেজ দেখার পরে ইচ্ছা মতো গালাগালি, এবং ওর সেটে নাকি প্রচন্ড রকমের গালাগাল করা হয়, এটাও প্রমোট করে, মানে খামোখায় একজনকে ধরেন আমরা বলি না এই ভাই এদিকে, উনি নাকি ওইখানে একটা খারাপ ভাষায় গালি দিয়ে তাকে ডাক দেয়, এটা ওর নর্মাল একটা জিনিস। সেখানে সে গালাগালি শুরু করছে যে এই শুটিং আবার করতে হবে, মিছিলটা আবার করাইতে হবে। কেন? বলছে মিছিলে সবার মাথায় টুপি দেওয়া লাগবে, টুপি নাই কেন? মানে এই টুপি আর দাড়ি ওর বিভিন্ন সিনেমাগুলোতে যে এই যে এটা করা হয়েছে, এবং নিজেরও তো দাঁড়িয়ে আছে, নিজেরও মাথায় টুপি আছে, নিজেও তো দাঁড়িয়ে আছে, অন্য টুপি। হ্যাঁ, যাই হোক, তো এগুলো করে সে এগুলো তো আর সরাইতে পারবে না, তার ফেসবুক পোস্ট সরাই তো লাভ নাই না। উনি কালচারের উপদেষ্টা, এটা কিন্তু একটা সিরিয়াস ইস্যু, কারণ উনি কালচার মানে ডিভাইস করবেন, আমাদের কি কালচার দ্বারা দেশ শাসিত হবে বা দেশের কালচারটা কি হবে সেটা উনি নির্ধারণ করবেন, উনি পলিসি মেক করবেন, উনি ওখানে পুশ করবেন। তো এখন উনি কি আমাদের দেশের কালচারের রিপ্রেজেন্ট করে? আর যদি করে থাকে তাহলে গভর্নমেন্ট আমাকে এটা দেখায় যে কিভাবে তাকে নিয়োগ করা হলো বা কিভাবে উনি আমাদের কালচার রিপ্রেজেন্ট করে, মানে এটার অ্যানসারটা কি? বিএনপির একটা অংশ তাকে সাপোর্ট করতেছে। হ্যাঁ, এবং যুক্তি কি? যুক্তি হচ্ছে যে সে এই হাসিনা শাসনের যে ন্যারেটিভ, হ্যাঁ, সেটা তৈরি করবে, যেটা দেখে হাসিনা শাসনের বিরুদ্ধে ঘৃণা উৎপাদন হবে। আরে বেটা,
এই শেখ মুজিবের শাসন, হাসিনার শাসনের বিরুদ্ধে ন্যারেটিভ কারা তৈরি করছে এতদিন ধরে? কারা তৈরি করছে? ফারুকি তৈরি করছে? ও করতে পারবে ন্যারেটিভ কিভাবে তৈরি করতে হবে জানে? ও জিন্দেগিতে করতে পারবে একটা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি? আমাদেরকেই করতে হবে এই ন্যারেটিভ তৈরি। উনি করুক, উনি ওনার জায়গা থেকে করুক, কিন্তু উপদেষ্টা, কালচারাল উপদেষ্টা, উনি কালচার নির্ধারণ করবে সেটা তো না। আমাদের কালচার তো শুধু অ্যান্টি শেখ হাসিনা না, আমাদের কালচার তো আরো মানে বড় একটা বিষয়, তাই না? জাস্ট অ্যান্টি শেখ হাসিনা ন্যারেটিভ উনি ওনার জায়গা থেকে করুক না, উনি নাটক সিনেমা বানাচ্ছে ওখানে, ওগুলো ওইটাও করুক। পারবে না, ওইটাও পারবে না। অ্যান্টি শেখ হাসিনা ন্যারেটিভ, ফ্যাসিবাদের বিরুদ্ধে ন্যারেটিভ ও তৈরি করতে পারবে না। এটা তো একটা স্কিল লাগে, স্পেসিফিক স্কিল লাগে। ওটা লিখুক তো, একটা উপন্যাস লিখুক তো। না, ওর বেশিরভাগ নাটকগুলোই নাকি আপনার ওই আরেকজনের নাটকই করে নেয়, এবং এটা নিয়ে তার সাথে বেশ কয়েকজন তার জুনিয়র পরিচালক যারা আছে তাদের সাথে সে বিট্রে করেছে, যে কারণে মিডিয়াতে সবাই এই বিষয়গুলো জানে। এবং একটা ইয়ে হচ্ছে পিক পকেট, তার একটা ইয়ে আছে। আরেকটা হলো শনিবারের বিকেল। এই শনিবারের বিকেলে সে হচ্ছে ওই যে হোলি আর্টিজান নিয়ে আপনার হলি আর্টিজান নিয়ে, হ্যাঁ, এটা কিন্তু আমি দেখিনি। বাংলাদেশে কিন্তু এটা আপনার মুক্তি পায় নাই, অথচ সেটা ইন্ডিয়াতে মুক্তি পেয়েছে, বুঝছেন? মানে এটার পুরো প্রযোজনা, টাকা পয়সা, ফান্ডিং যা যা সব সে ভারত থেকে পেয়েছে। সো আমরা সরাসরি এমন একজন মানুষকে আমাদের সংস্কৃতির দায়িত্ব দিয়েছি, যিনি কিনা ভারতের হয়ে কাজ করেন, প্রথম আলো, ডেইলি স্টারের এজেন্ডা বাস্তবায়ন করেন। ইন্ডিয়ান নায়ক নায়িকা ছাড়া তার সিনেমা তো হয় না। হ্যাঁ, এবং তার হওয়ার পরে দাদা আপনি লক্ষ্য একটা করছেন, নায়িকা লাগবে, একটা নায়ক লাগবে। হ্যাঁ, তো আমি জানি না, এটা হইতে পারে যে, বুঝছো, ওই যে আমি তো বলছিলাম আসিফ নজরুল, আপনারা আমি ধরবো না যদি এরপরে উপদেশটা একজন ইন্ডিয়ান নায়িকা নিয়ে আসেন, তাইলে তো এই ইন্ডিয়ান নায়িকা যাদের সাথে কাজ করে তারে নিয়ে আসে। এটাও হইতে পারে যে, বলতে পারে, আপনি তো বলছিলেন আপাতত ফারুকিকে আনছি যে ইন্ডিয়ান নায়িকা নিয়ে কাজ করে, এরপরে সরাসরি নায়িকা নিয়ে আসবো উপদেশটা। তাহলে তো আপনার প্রতি ব্লেমটা তো মনে হয় আপনার প্রতি পড়ে তাহলে। না, আপনার কথা তো রাখছে, তাহলে একটা জায়গায় রাখছে দেখা যায়। এবং বুঝতে পারে। এবং আপনি দেখেন যে প্রথম আলো তাকে যেইভাবে করতেছে, এই একটা জায়গা। আরেকটা হচ্ছে চঞ্চল চৌধুরী, যে কিনা পলাতক, যারে খুঁজতেছে বাংলাদেশের মানুষ ভারতের এই দালালি করার জন্য। সেই চঞ্চল চৌধুরী কিন্তু তাকে নিয়ে প্রথম আপনার অভিনন্দন জানায় করছে ফেসবুকে। চঞ্চল চৌধুরী, এই সবগুলো যেগুলো লুকাইছিল সবগুলো এখন একে একে বের হবে, সবগুলো এই ফারুকই বের করবে সব কথা। এবং আমার ধারণা যে প্রোটেকশনে তাদেরকে বের করবে। নাসিরউদ্দিন ইউসুফ এরাও বের হয়ে আসলে আমি অবাক হব না, চলেও আসতে পারে। বের হবে, রামেন্দ্র মজুমদার বের হবে। আসিফ ভাই, আপনি তো মানে আসলে আমরা তো বাইরে ছিলাম, আমাদের জীবনের উপর দিয়ে ঝুঁকির সুযোগটা খুব একটু কম থাকলেও আমরাও যে কোনো সময় যে পরিস্থিতি দেশে এখন, আসলে দেশের বাইরে যারা এখনো আছে এখনো পর্যন্ত তাদেরকে ম্যানেজ করতে পারছে না। এছাড়া আপনি দেখেন ফারুকিরে নিয়ে কিন্তু বাংলাদেশে কোনো গণমাধ্যমে কোনো সমালোচনা, সবাই মোটামুটি পক্ষে নিউজ করছে। তো আমাদের উপরে আমার মনে হয় ঝুঁকি যেটা, সেটা ওই ছোটখাটো ঝুঁকি আসবে না, জেল জরিমানা না, যে কোনো দিন নাই হয়ে যাইতে পারি। তো আপনি দেশে থেকে একদম জীবনের ঝুঁকি নিয়ে আপনারা আন্দোলন করেছেন, এখনো আসলে এমন কিছু শুরু হলে সেটা আপনাদের থেকেই শুরু হইতে পারে, সামনে করণীয়টা কি? করণীয়টা কি, এটা তো একটা কমপ্লিকেটেড ইস্যু। কারণ মানে আমরা তো একদিকে চাচ্ছি দেশটা স্টেবল হোক, বাট আরেকদিকে যদি সরকার এই রকমের বৈষম্য করে, এরকম একদম মানে যাদের একদম টোটালি মানে বেইমানি করতেছে জনগণের সাথে, এখন এরপরে তো একটা টাইম সুনার অর লেটার আমাদের তো হয়তো বা কিছু করতে হতে পারে। এন্ড কিছু করতে হলে কি আমার মনে হয় না সরকার এটাকে মানে কিছু করতে পারবে। সরকার যদি এখনো মনে করেন এই ধরনের বৈষম্য করে, ক্লিয়ার বৈষম্য, তো এবং এই যে ফারুকি ওনাকে যদি নিচ্ছে যে এজেন্ডা, আর আরেকটা বিষয় হচ্ছে এই গভর্নমেন্ট ছিল ডেমোক্রেটদের সাপোর্টে, তা এখন ডেমোক্রেটরা কিন্তু নাই। তো কাজে ওনারা যদি মনে করেন যে আমেরিকা তাদেরকে খুব বেশি ব্যাকিং দিবে, তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য দিবে না, কারণ আমেরিকাও জানবে যে তারা ডেমোক্রেটের সাপোর্টার। তো কাজে আমাদের হয়তোবা সামনে যদি এরকম চলতে থাকে তাহলে আমাদের তো অবভিয়াসলি মানে মুভ করতে হবে। তারা আসলে ভয় পাচ্ছে বা আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে যে শেখ হাসিনা চলে আসবে এই সেই, কিন্তু তাদের ভয় পাওয়ার জায়গাটা আসলে ভুল। জনগণকে ভয় পাওয়া উচিত। যেই জনগণ শেখ হাসিনাকে তাড়িয়েছে সেই জনগণকে ভয় পাওয়া উচিত। সেই জনগণ কিন্তু আপনাদেরকেও, যদি আপনারা বেশি বাড়াবাড়ি করেন, এক্সট্রিমিজম বেশি করেন, উগ্রবাদিতা বেশি করেন, তাহলে আপনাদেরকেও তাড়ানো জনগণের পক্ষে সম্ভব। মানে দ্যাটস আ ক্লিয়ার মেসেজ। উই আর নট অ্যাফ্রেড অফ ইউ, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আপনি কি আমাদেরকে গায়ে গুলি করবেন? ইজন্ট ইট নট ক্লিয়ার যে আমরা গুলি ভয় পাই না? এটা তো ক্লিয়ার হওয়ার কথা এতদিনে। সেই ক্ষেত্রে আজকে ইলিয়াস, সরি ইন্টারাপ্ট করার জন্য, কথা বলছে উগ্রবাদকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না, এরকম একটা কিছু বলছে না? জঙ্গিবাদ। জঙ্গিবাদ
জঙ্গিবাদকে বরদাস্ত করা হবে। আচ্ছা, মানে জঙ্গিবাদ এই ইস্যুটা তো ওয়ার অন টেররের একটা ভোকাবুলারি ছিল, ওটা থেকে তো আমেরিকা সরে আসছে। তারা কিন্তু এখন আর এই পলিসি পার্সু করে না, এই পলিসি এখন একমাত্র পার্সু করে ইন্ডিয়া। হঠাৎ করে জঙ্গিবাদের কথা কেন বললো আসিফ নজরুল? কে তাকে দিয়ে বলালো? এটা বিশাল এটা ইস্যু বিশাল হয়ে একটা উঠলো। সিগনিফিকেন্ট ঘটনা দাদা। আপনি ফেসবুকে পোস্ট করছেন, আমিও সেটা পরে পোস্ট করছি আপনার হ্যাঁ, ওখান থেকে কপি নিয়ে। মানে এটা হ্যাঁ, বিশাল সিগনিফিকেন্ট যে হঠাৎ করে জঙ্গিবাদ আসিফ নজরুলের কোথায় চাপ দিল জঙ্গিবাদেরা, মানে এটা কোত্থেকে পাইলো সে, এটা এটা বিরাট একটা ব্যাপার। যেই যেই জঙ্গিবাদের তকমা নিয়ে আসিফ মাহতাবরা এতদিন মানে সামনে দাঁড়াইতে পারে না, কিছু বললেই জঙ্গিবাদের ই নিয়ে হয়তো আপনার মানে ওই কি বলে ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বললেও আসিফ মাহতাবদেরকে আপনার জঙ্গিবাদ বলা হয়তো। আমরা যদি মাঝে মধ্যে 2-1 রাকাত নামাজ পড়ি সেটার জন্য জঙ্গিবাদ বলা হয়। দাঁড়িয়ে রাখলে সমস্যা, ইফতার করলে সমস্যা, টুপি মাথায় দিলে সমস্যা। যাই হোক, এই সমস্যাগুলো নিয়েই আমরা এতদিন ছিলাম। এখন আসিফ নজরুল কি সেটা বাংলাদেশের মানুষ আমার মনে হয় চিনবে, এবং আসিফ নজরুলকে চেনার জন্য খুব বেশি পেছনে যাওয়ার দরকার নেই। তিনি সেই দাদা এই জিনিসগুলো আপনি জানেন যে সেই যে কি বলে জাহানারা ইমামের সময় ওনার ভূমিকা কি ছিল। এরপরে উনি প্রথম ব্যক্তি যিনি কিনা ওয়াজের বিরুদ্ধে কথা বলেছিলেন। সাইদিকে নিয়ে তিনি ইয়ে লিখেছিলেন আপনার সম্ভবত বিচিত্রা, বিচিত্রা, বিচিত্রা সেই শাহরিয়ার কবিরের সম্পাদনায় তিনি লিখেছিলেন যে এক ধর্ম ব্যবসায়ীর উত্থান, এই শিরোনাম দিয়ে তিনি লিখেছিলেন। তো আসিফ নজরুল মাঝখানে রয়ের যেই কাজগুলো তারা করে প্ল্যান বি হিসাবে একটা পক্ষকে দাঁড় করায়, আস্তে আস্তে তাদেরকে মনে হয় যেন তারা বোধহয় আসলে আমাদের মতোই ডানপন্থী লোক। পরবর্তীতে সুযোগ মতো তারা কাজে লাগে, আমার ধারণা সেই কাজেই লাগাচ্ছে। দাদা এখন আমাদের আজকে আমি আমি আর একটা জিনিস বলি, এই আন্দোলনের সময় আমি এই বিএনপির লোকেরা এবং ইয়েরা, তারা সবাই সারাক্ষণ আমাকে বলতো, দাদা আপনি একটু মাদ্রাসার ছাত্রদেরকে বলেন, মাদ্রাসার ছাত্রদেরকে বলেন, ওদেরকে একটু নামতে বলেন, ওই জায়গা থেকে একটু নামতে বলেন, হাটাজারি থেকে একটু নামতে বলেন, যাত্রাবাড়ি থেকে একটু নামতে বলেন। এবং এই যে যাত্রাবাড়িতে, ঢাকাতে যে সবচেয়ে হিরোইক ফাইটটা হইছে, এটা তো যাত্রাবাড়ি, হুম তাই না? ওই অঞ্চলটা কারা করছে? মাদ্রাসার ছাত্ররা করছে। ওই ফাইটটা মাদ্রাসার ছাত্ররা করছে, মূলত মাদ্রাসার ছাত্র। এবং যখন রক্ত দেওয়ার দরকার পড়বে, যখন প্রতিরোধের দরকার পড়বে, যখন বীরত্বের সাথে ফাইট করার দরকার পড়বে, তখন মাদ্রাসার ছাত্র বলতে বলতে একেবারে মুখে ফেনা তুলে ফেলবে। আর হুম যখন মাদ্রাসা ছাত্ররা এই কাজটা করে ফেলবে, তখন ওরে বাবা, বাংলাদেশ মৌলবাদী দেশ হয়ে গেল, বাংলাদেশ ইসলামপন্থী দেশ হয়ে গেল। এই মাদ্রাসার ছাত্র সব দখল করে নিল, এই মাদ্রাসার লোকেরা এসে পেশাব করলো ঢাকা ইউনিভার্সিটিতে, এসে ঢাকা ইউনিভার্সিটির পরিবেশ নষ্ট করে ফেললো, এই করলো সেই করলো, এই জমায়েত করলো। আপনি চিন্তা করছেন এদের মানসিকতা? চিন্তা করছেন? আপনার মাঝখানে একটা পোস্টের কথা মনে আছে দাদা, ওই যে প্রথম আলো, আমি খেয়াল করিনি এটা, আপনার পোস্ট দেখে তারপরে খেয়াল করলাম, তারা ওইটাকে স্পন্সর করছে, আপনার বুস্ট করছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের বিরুদ্ধে বামপন্থীদের 2.5 জন লোক 10-12 জন, হ্যাঁ 10-12 জন, 10-12 জন। হ্যাঁ মিছিল হ্যাঁ, করছে, সেটা প্রথম আলো আবার স্পন্সর করছে, এটা বুস্ট করে তারপরে মানুষকে জানাচ্ছে বামপন্থীদের সেই মিছিলের কথা। তো ছাত্র শিবির তো কিভাবে চলে সেটা তো ছাত্র শিবির সেই তাদের দক্ষতা দেখিয়ে দিয়েছে। ছাত্র শিবির ওই যে বাম দলের যে মিছিল ছিল, ওই মিছিলের মধ্যে যে 12 জনের মধ্যে 6 জন শিবির করে না, এটা কে জানে। তো কে এইসব জানে? বলে তো লাভ নাই আসলে। না, এইখানে আমার মনে হয় যে এই কারেন্ট এই মানে এনজিওগ্রাম গভর্নমেন্ট, তো এনারা হচ্ছে হয়তো বা একটা ট্রাই করবে যে ইন্টারন্যাশনালি আমাদের সবাইকে ইনক্লুডিং আমাকেও একটা এই হিসাবে এক্সট্রিমিস্ট হিসাবে, যেখানে মনে করেন আমার সব ধর্মের মানুষের সাথে আমার খুব ভালো সম্পর্ক, নাস্তিক থেকে শুরু করে আপনি মানে বৈদিক ধর্ম বলেন, খ্রিস্টান বলেন, সব ধর্মের মানুষের সাথে আমার অত্যন্ত, বুদ্ধিস্ট বলেন, ফ্রেন্ড আমার ভর্তি, সব ধর্মের মানুষের সাথে আমার ভালো সম্পর্ক। সেখানে তারা হয়তো বা দে আর গোয়িং টু ট্রাই অ্যান্ড সেল যে আমি হচ্ছে এক্সট্রিমিস্ট, আমি মৌলবাদী, যেগুলো তারা ন্যারেটিভ, ওয়ারান্টের ন্যারেটিভ তারা বলে, তারা এটা চেষ্টা করবে, আমাকে ডিফেম করার চেষ্টা করবে, আমার এটাই মনে হচ্ছে। মানে মানে আমাকে ধরেন, আমি যখন মানে জেলে আমাকে পাঠায়, তখন মনে করেন যে হিন্দু ছেলেরা, খ্রিস্টান ছেলেরা মানে কিভাবে আমাকে রেসপেক্ট সম্মান করলো ওখানে, সেটা আপনি যদি দেখতেন যে তাহলে বুঝতেন। বাট তারপরেও মনে করেন তাদের যে ন্যারেটিভটা সেটা তারা ইন্টারন্যাশনালি বিল্ড করার আমার মনে হয় চেষ্টা করবে ফর ইন্টারন্যাশনাল সাপোর্ট, কারণ তাদের ইন্টারন্যাশনাল সাপোর্ট আই থিঙ্ক ইজ এখন একটু নড়বড়ে ট্রাম্প জেতার পর থেকে। জি দাদা, আমাদের এখন আসলে করণীয় কি, আসলে কি করা উচিত? কারণ বাংলাদেশের মানুষ তো এখনো পর্যন্ত আমরা মানে আমি জানি না যে মিডিয়া গণমাধ্যমে এখন পর্যন্ত এই যে এত নাকি হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার নাকি বিদ্যুৎ খাত থেকে গিয়েছে, এত নাকি লুটপাট, এমপি মন্ত্রীরা এত কিছু করেছে, বাংলাদেশের গণমাধ্যমে কোনো নিউজ নাই এখনো। আপনি নিশ্চয়ই আমার মতো একই রকম পান, ইমেলে সারাক্ষণ আসতে থাকে। আমি ইমেলে এই 200 জিবি আপনার কিনতে হয়েছে, এত ফুটেজ ইয়ে পাঠায়। তো মানে এই যে বাইরের এই গণমাধ্যমের যে
অল্টারনেটিভ হিসেবে যে এখনো পর্যন্ত আমাদের কাছে মানুষের চাওয়া যে কি করতে হবে ভাই, কি হচ্ছে, দেশ কোন দিকে যাচ্ছে, আসলে কি করা উচিত, বাংলাদেশের মানুষের এখন সামনে করণীয় কি? দেখেন, এটা একটা খুবই ডিফিকাল্ট সিচুয়েশন। মানে এটা তো আপনার অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা কেউই অস্বীকার করি না যে এই সরকার তো আমাদের লড়াইয়ের ফলেই আসছে। আমরা তাদেরকে পছন্দ করি, উপদেষ্টাকে পছন্দ করি আর না করি, এটা তো আমাদের লড়াইয়ের সরকার। তো এই সরকার ফেল করুক, এটা আমরা নিজেরাও চাই না, এবং আমার মনে হয় এখানে আমরা যারা আছি তারা কেউই চাই না। আবার এটাও ঠিক, এরা যে 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 সমস্ত কাজ করে যাচ্ছে সেটাকে সহ্য করাটাও আমাদের জন্য মুশকিল হয়ে গেছে। তাহলে এখন করণীয় কি? করণীয় আমাদের একটাই আছে, যে সরকারকে আমাদের শক্তি এটা বুঝতে হবে, আমাদের শক্তিকে মান্যতা দিতে হবে। এবং এটা যদি মান্যতা যদি না দেয় সরকার, তাহলে এই সরকারের সাথে হেড অন কলিশনে যেতে হবে আমাদের। মান্যতা এখন কিভাবে দেবে? আমরা তো এর আগে অনেকবার, আমি বললাম না যে আমরা এর আগে অনেক অনেক ভুল ধরাই দিছি, অনেক সময় ক্ষমা চাইতে বলছি, কোথাও কখনো তারা ক্ষমা চায়নি, ভুল স্বীকার করেনি। হ্যাঁ, আজকে শুনলাম যে ওই আহত ছাত্রদের ওইখানে যে নাকি শুধু ক্ষমা চাইছে, যে এটা আমাদের ভুল হয়ে গেছে। বাট ফারুকীকে এই মন্ত্রিসভা থেকে বাদ দিতে হবে, এটা ফার্স্ট। ফারুকীকে যদি মন্ত্রিসভা থেকে বাদ না দেয়, এই সরকারের এই এই সরকার শুধু, মানে এই শুধু ফারুকী না, এই সরকারের প্রত্যেকটা বিষয়ের বিরুদ্ধে আমাদের রেজিস্ট্যান্স জারি রাখতে হবে এবং এটাকে তীব্র করে তুলতে হবে। হ্যাঁ, আমি আজকের ভিডিওটা আজকে আমি দেখলাম, মানে আমি আমি তো ভিডিও স্ক্রিপ্ট লিখি, এটা ঠিক, কিন্তু আমি যখন বলি তখন তার স্ক্রিপ্ট মেনে মেনে বলি না, নিজের যেভাবে আসে আর কি সেটা বলে দেয়। আজকে আমি দেখলাম যে আমি এই উপদেষ্টাদেরকে তুই তোকারি করে গালাগালি করছি। আমি এটা ওই যখন রেকর্ড করছি তখন বুঝতে পারিনি, আজকে শোনার সময় দেখলাম যে আমি তুই তোকারি করে গালাগালি করছি। হাসিনা সরকারকে বা হাসিনাকে আমি তুই তোকারি বলতাম, তুই বলতাম। কিন্তু এটা বলার জন্য আমি একটা সময় নিছিলাম, হয়তো 2-3 বছর অ্যাক্টিভিজমের পরে আমি যে তুই বলছি। আমি হাসিনাকে মাতারিও বলছি, মানে শেষ দিকে তো আমি মাতারি বলতাম। এই সরকার তুই শুনে ফেলছে এত তাড়াতাড়ি। তো আমার কাছে থেকে যে ধরনের রেজিস্ট্যান্স, যে ধরনের, এটা তারা পাবে, পাওয়া শুরু করবে যদি ফারুকীকে রেখে দেয়। দর্শক, আজকে ভিডিও পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।